নমস্কার বন্ধুরা, কনকের কথাগুলিতে আপনাদের সাদর আমন্ত্রণ। আজ আমার জীবনের একটা বিশেষ পর্যায়ের কথা এখানে তুলে ধরছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অনুরোধ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঘটনাটা গত শতকের 70-এর দশকের। আমার স্ত্রী গর্ভবতী। মেদিনীপুর হসপিটালের এক গাইনোকোলজিস্টের কাছে তাকে প্রথম থেকেই দেখানো হতো। বেশ চলছিল, কোন রকম কমপ্লিকেশন ছিল না। ওষুধপত্র এবং সময় থেকে সময়ান্তরে ডাক্তারের পর্যবেক্ষণেই ছিল। যথাসময়ে জানুয়ারির শেষে প্রসব বেদনা উপস্থিত হলে তাকে মেদিনীপুর হসপিটালে ভর্তি করা হয়, সেই ডাক্তারের অধীনে। এরপর জানুয়ারি শেষ হয় ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। আজকের দিনে, অর্থাৎ আজও 1 তারিখ ফেব্রুয়ারির 1 তারিখে আমার স্ত্রীর সিজারিয়ান অপারেশন হয় এবং আমার পুত্রের জন্ম হয়। পুত্রের জন্মের খবরে সত্যি বলতে কি, আমার কাছে পৃথিবীর সমস্ত রং যেন কেমন পাল্টিয়ে গিয়েছিল। সব জায়গায়, অন্যের হয় কিনা জানি না, কিন্তু আমার এই অনুভূতি হয়েছিল। কেমন যেন একটা নতুন আলো, নতুন রং, নতুন ভাবনা এবং একটা অনির্দেশ্য আনন্দের প্রভাব আমার মধ্যে চলছিল। যাই হোক, অপারেশন শেষ হওয়ার পরে তাকে কিছুক্ষণ নিরীক্ষণের জন্য নিরীক্ষণ কক্ষে নিয়ে রাখা হয়। আমরাও চলে আসি। তখন প্রায় বেলা 12টা, 12:30। বাড়িতে আসার পর চান টান করে খাওয়া দাওয়ার পরে হঠাৎ 2:30, 3টের সময় একজন লোক আমাকে এসে খবর দিল যে আপনাকে হসপিটালে ডাকছে, খুব জরুরি প্রয়োজন। তখন তো এখনকার মতো এমন মোবাইল ছিল না, আর আমাদের বাড়িতে ল্যান্ডলাইনও ছিল না। মোবাইল থাকলেও হসপিটাল থেকে কেউ আমাকে ফোন করবে এটাও ঠিক হয়তো সঙ্গত ছিল না। যাই হোক, আশঙ্কা মিশ্রিত দুরু পক্ষে আমি হসপিটালে গিয়ে পৌঁছালাম। সঙ্গে আমার এক বন্ধু ছিল। ততক্ষণে গিয়ে দেখি যে একটা সংকটপূর্ণ ব্যবস্থা হয়ে গেছে। আমাদের পাড়ারই এক বৌদি সেখানে আয়ার কাজ করতেন। তিনি আমাকে দেখে বললেন, আমার স্ত্রীর নাম ধরে বললেন
যে তার অবস্থা অত্যন্ত খারাপ, তার প্রচুর রক্তপাত হচ্ছে, শীঘ্রই কোনো না কোনো একটা বন্দোবস্ত করতে হবে। ইতিমধ্যে এই খবর আমার বড় শ্যালকের কাছে পৌঁছেছে, তিনি কালেক্টরেটে কাজ করতেন। আমার বাবার কাছে পৌঁছেছে, তিনি ডিএম এর কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তাঁরাও এসে উপস্থিত হয়েছেন। দিনটা ছিল শনিবার। জানা গেল রক্ত দিতে হবে, কিন্তু রক্তের যে ব্লাড ব্যাংক, সেই ব্লাড ব্যাংকের যার অধীনে ব্লাড ব্যাংক, সেদিন শনিবার বলে সেটি বন্ধ। তবে একটা আসার কথা, বিধাতার অনির্দিষ্ট নিয়মেই বলুন, আমার শ্যালকের এক বন্ধু সেই সময় গিয়ে উপস্থিত হয়েছিল হসপিটালে, এই খবর পেয়ে যে তার বন্ধুর বোন সেখানে ভর্তি আছে। রক্তের প্রয়োজনের হওয়ায় সেই সময় তার রক্ত আর আমার স্ত্রীর রক্তের গ্রুপ এক হওয়াতে তার কাছ থেকে 1 বোতল রক্ত নেওয়া হয়েছিল, রক্ত চলছিল। কিন্তু তারপরেও তার আরো অনেক রক্তের দরকার ছিল। এমত অবস্থায় আমরা যখন খোঁজ খবর শুরু করলাম, তখন কি এসে একজন খবর দিল যে এই ব্লাড ব্যাংকের যিনি কর্মকর্তা, তিনি কোনো এক জায়গায় আছেন, তাকে খবর দিয়ে নিয়ে আসতে পারা যায়। সেরকম করা হলো। ইতিমধ্যে কিছু ডোনারও জুটে গেল। আমরা কিন্তু কেউ চেষ্টা করিনি, এগুলো নিজে নিজেই জুটে যাচ্ছে। এখানেই বিধাতার খেলা। দেখুন তারপরে কি হলো। সময় যাচ্ছে, তখন প্রায় 4:30-5টা। আমরা হসপিটালের করিডোরে, অপারেশন থিয়েটারের সামনাসামনি সেই করিডোর, হঠাৎ একজন দীর্ঘদেহী শ্যামল বর্ণ, গলায় স্টেথোস্কোপ, ডাক্তার আমাদের দিকে এলেন, জিজ্ঞেস করলেন আমাদের নাম, আমার পরিচয় জিজ্ঞেস করলেন, দিয়ে তিনি আমার হাতটা ধরলেন। কোনো কথা না বলে আমার হাত ধরে আমাকে টেনে নিয়ে চললেন। নিয়ে গিয়ে সেই নিরীক্ষণ কক্ষে আমাকে ঢুকিয়ে আমার স্ত্রীকে দেখালেন। সে তখন একটা বিছানার উপর শুয়ে, তার দেহটা প্রায় ধনুকের মতো বাঁকা, কেন জানি না। খুব অল্প সময়ই আমি দেখতে পেয়েছিলাম। তবে আমার স্ত্রী গৌরাঙ্গী ছিলেন, তাই আমার দৃষ্টিতে তার হাত, মুখের রং প্রায় নীলচে হয়ে এসেছে দেখা গেল। সেই ডাক্তার ভদ্রলোক আমাকে বললেন, দেখেছেন তো, আসুন, বলে কোনো কথা না বলে আবার দ্রুত বেগে আমাকে টেনে নিয়ে চলে এলেন। নিয়ে এসে আমাকে একটা ছোট্ট কনক্লেভে ঢুকালেন। সেখানে আমার কনক্লেভে ঢুকিয়ে আমার সঙ্গে আমাকে বললেন যে, দেখুন, আপনার স্ত্রীকে দেখলেন তো, এ কিন্তু বাঁচবে না, মারা যাবে। তবে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, এ মারা যাবে, কিন্তু একে বাঁচাবার জন্য আমি একটা অপারেশন করতে চাই। আমি তখন বললাম যে আজকেই একটা মেজর অপারেশন হয়েছে, তারপর এত রক্তপাত,
এ কি সারভাইভ করবে? তার চেয়ে হয়তো শান্তিতে মরতে দেওয়াই ভালো। তিনি বললেন যে দেখুন, আপনি একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার হাতে একটি মাত্র তীর আছে, ধনুকনি। হঠাৎ একটা বাঘ এসে আপনার সামনে উপস্থিত। বাঘটা আপনার উপর লাফ দিতে উদ্যত। আপনি কি বাঁচার জন্য একবারও সেই তীরটা ব্যবহার করবেন না? আমি বললাম, হ্যাঁ করব। তখন তিনি বললেন, আমিও তাই করতে চাইছি। আর আপনি যে প্রশ্ন করেছেন যে আপনার স্ত্রী অপারেশন টেবিলেই মারা যাবে, আমার এই অ্যানাস্থেটিক বন্ধু, যিনি অ্যানাস্থেসিয়া করেন, তিনিও কিন্তু আমার সঙ্গে বাজি ধরেছেন যে সে অপারেশন টেবিলেই মারা যাবে। কিন্তু আমি দৃঢ় প্রতিজ্ঞ যে আমাদের চেষ্টা করতে বাধা কোথায় কোথায় অঘটন আজও ঘটে। বলেই তিনি যেন জানতেন যে আমি এতে রাজি হব। তার পেছনের আরেক হাতে, পেছন দিকে ছিল, সেখান থেকে সেই হাতে করে একটা কাগজ নিয়ে এলেন। নিয়ে এসে আমার কাছে বললেন, এটাতে সই করুন। আমিও বিনা বাক্য ব্যয় তাতে সই করে দিলাম। ডাক্তার ভদ্রলোক সেই সই করা কাগজটা নিয়ে দ্রুত বেগে ছুটতে ছুটতে অপারেশন থিয়েটারের দিকে দৌড়ালেন। আমি দেখলাম যে আমার স্ত্রীকে ট্রলিতে করে অপারেশন থিয়েটারে ঢুকানো হচ্ছে। নার্স অপারেশন থিয়েটারের দরজা খোলা, নার্স অ্যাপ্রন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তিনি কোনো রকমে পায়ের জুতো দুটো খুলে ছুঁড়ে ফেললেন। ঠিক ছুঁড়ে ফেলাই বলতে পারা যায়। ছুঁড়ে ফেললেন, দিয়ে দৌড়ে ঢুকে গেলেন। নার্স তাকে অ্যাপ্রন পরিয়ে দিল। 5টা থেকে প্রায় 6:30। 6:30 এই সময়ের মধ্যে আমরা উৎকণ্ঠা নিয়ে বাইরে দাঁড়িয়ে রইলাম। আমি, আমার বড় শ্যালক, আমার বন্ধু, আমার শ্যালক, আমার বাবা ইত্যাদি। প্রায় 5:30 6টা, প্রায় 6টাই হবে। সেই সময়ে দীর্ঘ অপারেশনের পরে তিনি বেরিয়ে এলেন। বেরিয়ে এসে আমাকে দেখে বললেন, আমি বাজিটা জিতে গেছি, আপনার স্ত্রী অপারেশন টেবিলে মারা যাননি। কিন্তু 72 ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না। তারপরের কয়েকদিন আমি, আমার শ্যালক গোপাল, আমার বন্ধু মানিক চক্রবর্তী মেদিনীপুর হসপিটালের করিডোরে আড্ডা গাড়লাম। কম্বল পেতে আমরা সেখানে দিন রাত বসে থাকতাম। পালা করে আমাদের 3জন স্নান করা, খাওয়া দাওয়া ইত্যাদি করতে যেত। 3-4 দিন পরে ডাক্তার বললেন যে না, এখন আর কোনো আশঙ্কা নেই। তাকে জেনারেল বেডে দেওয়া হয়েছে। বাচ্চাকেও তার মায়ের কাছে দেওয়া হয়েছে। বাচ্চা এবং আমার স্ত্রী দুজনেই ভালো আছে। আর 2 দিন পরে তাকে ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দেওয়ার আগে সেই
নার্সকে, মানে যে নার্স আমার স্ত্রীকে দেখাশোনা করত, তাকে ডাক্তার বলেছিলেন যে আমি যেন তার সঙ্গে দেখা করি। সেই মতো নির্দিষ্ট দিনে আমি গিয়ে ডাক্তারের সঙ্গে দেখা করলাম। তিনি আমাকে বললেন, কিছু কথা বললেন, যে আপনার স্ত্রী যা হয়েছিল সে প্রায় 1 কোটি মাদারের মধ্যে হয়ে থাকে, একটা বিশেষ রোগ, জিন ঘটিত। তবে আপনি যে সাহস দেখিয়ে সই করেছিলেন এর জন্য আপনাকে ধন্যবাদ। আমি প্রত্যুত্তরে বলেছিলাম, ডাক্তারবাবু, এই সাহসটা যোগাবার পিছনে সম্পূর্ণ কৃতিত্ব আপনার, আর আপনি আমাদের কাছে ভগবান। তিনি আমাকে বললেন যে যখনই প্রয়োজন পড়বে তখনই আমার কাছে সোজা চলে আসবেন, কোনো রকম দ্বিধা না করে। তার সঙ্গেও আরেকটা যে গুরুত্বপূর্ণ কথা বললেন, সেটা বলতেই আজ বসেছি। বিধাতার কি অমোঘ বিধান দেখুন। মাতৃদুগ্ধ পান করা আমার পুত্রের ভাগ্যে লেখা ছিল, আর আমার স্ত্রীর ভাগ্যেও লেখা ছিল সে পুত্রকে মাতৃস্তন্য পান করাবে এবং বড় করবে। তাই কি হয়েছিল, এই যিনি ডাক্তার, তার নাম পার্থসারথী ভট্টাচার্য। তিনি কিন্তু মেদিনীপুর হসপিটালের সেই সময়কার ডাক্তার ছিলেন না। আসলে তিনি ছিলেন বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজের ডাক্তার। তার এই মেদিনীপুর হসপিটালে ট্রান্সফার হওয়ার একটা কথা হচ্ছিল, তাই তিনি সেই দিন মেদিনীপুর হসপিটালের পরিমণ্ডল কি রকম তা যাচাই করতে এসেছিলেন। এসে তিনি আমার স্ত্রীর এই অবস্থা দেখেন, এবং যে ডাক্তারের অধীনে আমার স্ত্রী ভর্তি হয়েছিলেন তাকে বলেন যে এই রোগ প্রায় 1 কোটি মাদারের মধ্যে হয়ে থাকে। এটা একটা শিক্ষণীয় বিষয়, আমি এটা আরেকবার অপারেশন করে দেখতে চাই। মেদিনীপুর হসপিটালের ডাক্তার কিন্তু তাতে রাজি হননি। তিনি বলেছিলেন, এ তো মারা যাবে, আপনার নাম খারাপ হয়ে যাবে, আপনি যখন এখানে আসবেন তখন আপনার নাম খারাপ হয়ে যাবে, আপনি এটা করবেন না। কিন্তু তিনি অনড় ছিলেন, এবং তারপরেই তিনি আমার সঙ্গে কথা বলেন, আমাকে দিয়ে সই করিয়ে নেন। এ কথাগুলি তার মুখেই শোনা। তাই বন্ধুরা, আমি বলতে চাই, বিধির যদি বিধান থাকে তাহলে তাকে কেউ নড়চড় করতে পারে না। দেখুন, সেই ডক্টর ভট্টাচার্যের মেদিনীপুর হসপিটালে থাকার কথা ছিল না, এবং তিনি যখন এসেছেন সেই সময়টাও বেলা 3টে। তিনি আগে আসতে পারতেন বা পরে আসতে পারতেন, তাও আসেননি। আমার যে সমস্ত পরিচিত লোকেরা আমার স্ত্রীকে ব্লাড দিয়েছিল, তারাও নিজে থেকে গিয়ে হাজির হয়েছিলেন। তাই এসব মিলেই বুঝতে পারা যায় যে বিধির বিধানেই যোগাযোগগুলো হয়, এবং সঠিক যোগাযোগ হলে সঠিক কাজ হয়। তার যে বিধির অলঙ্ঘ নির্দেশ বা অলঙ্ঘ
ঘটনাক্রম তা কোনো রকমেই অমান্য করা যায় না। আসলে ঈশ্বরের ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। এইখানেও আমাদের জীবনেও এইরকম ঘটনাই ঘটেছিল। আজ আমি এই কথা বলছি আনন্দের সঙ্গে, কেননা আমার ছেলে এখন তার আজকে তার জন্মদিন, সে 50 বছরে পড়ল। তবে একটা দুঃখের কথা যে আমার স্ত্রী জীবিত নেই। তিনি 2020-তে পরলোক গমন করেছেন, সেটাও বিধি নির্দেশ। ধন্যবাদ বন্ধুরা আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।